ক্ষণে ক্ষণে রং বদলায় রাজনীতি। রাজনীতি কতটা গণমানুষের, রাজনৈতিক অঙ্গনে নতুন সহ পুরনো দলগুলোর রাজনৈতিক চর্চা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা নিয়ে এখন কি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে চাই আজ দীপ্ত টিভির টকশো মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশি স্টুডিওতে আমাকে তিনজন অতিথি আজ সময় দিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, সংসদ সদস্য, বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন, সিলেট 6। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। একই সঙ্গে রয়েছেন সৌরভ হাসান, সম্পাদক চর্চা.com। সৌরভ ভাই, অনেকদিন পর আপনাকে পেয়েছি, নিশ্চয়ই বিশ্লেষণের সুযোগ থাকছে, স্বাগত আপনাকে। ফরিদুল হক রয়েছেন আমার সঙ্গে, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সৌরভ হাসান, আপনার কাছেই আজকে শুরুটা করতে চাই। আর এখন আমরা জুলাইয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক 2 বছর আগের জুলাই, সেই জুলাই 2 বছরে 26 সালে এসে দাঁড়িয়ে আমি আপনার কাছে এই প্রশ্নটাই আসলে করতে চাই। রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা নিয়েই তো জুলাইটা সংঘটিত হয়েছিল। রাজনীতিতে আসলেই কোনো সংস্কার এসেছে কিনা, নাকি শুধু ক্ষমতার সমীকরণটাই বদলেছে? দেখ, সংস্কার যাদের করার কথা, আমার দুই পাশে দুই সিপাহসালার আছেন, তারা বলতে পারবেন যে কতটা সংস্কার এগুলো। একটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের যে প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা ছিল, আজকে 2 বছর পর যদি দাঁড়িয়ে দেখি অনেক কিছুই পূরণ হয়নি। একটা পূরণ হয়েছে, স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা যে ভবিষ্যতে পুনরাগমন হবে না তার নিশ্চয়তা নেই, সোজা কথায়। এক হচ্ছে রাজনীতি, গণতন্ত্র তো মানসিকতা, চিন্তা, দর্শন। এই দর্শন থেকে যদি আমরা বিচ্যুত হই তখন কিন্তু গণতন্ত্র আর গণতন্ত্র থাকে না। এখন আরেকটি হচ্ছে যে বাংলাদেশের মতো এত সমস্যা সংকুল দেশে, এত মানুষ, এত সীমিত সম্পদ, এই রাষ্ট্র পরিচালনা করা কিন্তু খুবই কঠিন, দুরূহ না, প্রায় অসম্ভব। তার মধ্যে যদি পর্বত প্রমাণ বৈষম্য থাকে, মানুষে মানুষে, শ্রেণীতে শ্রেণীতে, কী বলে, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে, সংখ্যালঘু সংখ্যাগুরু, বাঙালি বাংলা ভাষাভাষী, অবাংলা ভাষাভাষী, মানে একটা আমাদের প্রতিটি ক্ষেত্রেই এক ধরনের অস্বস্তি, বৈষম্য। আপনি দেখুন যে ঢাকা শহরে আজকে একটা রিপোর্ট এসেছে যে ঢাকা শহর হচ্ছে অবসবাসযোগ্য শহরের তালিকার 3য় নম্বরে, অর্থাৎ 73টি দেশের বোধহয় হিসাব আছে, তার মধ্যে 71 হচ্ছে বাংলাদেশ, ঢাকা শহর। এখন যদি বলি সংস্কার নিয়ে, তো সংস্কারের অনেক আলোচনা হয়েছে, 8.5 মাস ধরে রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে, একটি চুক্তি সই করেছেন, জুলাই সনদে সই করেছেন, তারপর গণভোট হয়েছে। কিন্তু এই ঢাকা শহর 24-এ যেখানে ছিল তার থেকে একটুকে এগোয়েছে? কোনো ক্ষেত্রেই এগোয় নেই, বরং সমস্যা আরও বেড়েছে, যেহেতু জনসংখ্যা বেড়েছে। এভাবে যে সংস্কার কিন্তু মানুষের সংস্কার হতে হবে, তার ভাগ্যের পরিবর্তন হবে, তার অবস্থার পরিবর্তন হতে হবে, এবং প্রতিটি মানুষের, নাগরিকের মৌলিক যে অধিকার, মৌলিক যে চাহিদা, সেটা পূরণ হতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এটিকে আমরা নিশ্চিত করতে পেরেছি। যদি এরকম আমরা দেখতে পেতাম যে 2024 সালে দারিদ্র্যসীমার নিচে মানুষ ছিল 20%, এখন আমরা 17% নামাতে পেরেছি। আগামী 5 বছরে আমরা এটা 10% নামাতে পারবো, এবং আগামী 10 বছরে বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না, দারিদ্র্যসীমার নিচের মানুষ থাকবে না, পারেনি। আরেকটি যেটা ব্যর্থতা, যারা জুলাই অভ্যুত্থানের অংশীদার, তারা এখন বিভিন্ন মঞ্চে, বিভিন্ন সংগঠনে ভাগ হয়ে গেছেন এবং একে অপরকে অবিশ্বাস করছেন। আন্দোলনটা সফল হয়েছিল কেন? একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সবাই একত্র হয়েছিলেন, এবং এই আন্দোলনের মূল যে চালিকা শক্তি, এখন অনেকেই অনেকভাবে কৃতিত্ব নেয় এবং কৃতিত্ব নেওয়ার অনেকেই আছে, কিন্তু মূল চালিকা শক্তি ছিল জনগণ, গণমানুষ। তারা কিন্তু সংগঠিত মানুষ না, কিন্তু তারা রাস্তায় নেমে এসেছে, জীবন দিয়েছে,
কিন্তু তাদের কথা কতটা স্মরণ করেছে? কারণ এখনও তো দেখি আমরা এই জুলাই শহীদদের মধ্যে একটা বড় অংশের আমরা নাম ঠিকানা পাইনি, অজ্ঞাত শহীদ হিসেবে রায়ের বাজার কবরস্থানে আছেন। তা রাষ্ট্রের কি দায়িত্ব ছিল না তাদের খুঁজে বের করা? কারণ তার তো স্বজন আছে, কেউ হয়তো জীবিকার জন্য ঢাকা শহরে এসেছিলেন, তিনি আর ফিরে যাননি। নিশ্চয়ই। আর সুতরাং এটি একটি আরেকটা বড় অস্বস্তি এই মুহূর্তে, যে সেটা হচ্ছে এই সরকারি দল, বিরোধী দল, এনসিপি, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা গণতন্ত্রের প্রহরী হওয়ার কথা ছিল, স্বতন্ত্র প্রহরী, তাদের মধ্যে অবিশ্বাস, সন্দেহ এবং মানে কি বলে মুখোমুখি অবস্থান। নিশ্চয়ই এটি আমাদের আশা জাগায় না। নিশ্চয়ই এখান থেকেই একটু ফরিদুল হক, আপনার কাছেও আসতে চাই। আপনারা যে রাজনৈতিক শক্তি হিসেবে আপনাদের উত্থান হলো, সংস্কারের কথা আপনারা বলেছিলেন, আপনারাই স্বপ্ন দেখিয়েছিলেন, আপনারা বড় স্টেক হোল্ডার। সমালোচনার জবাবের যদি উত্তর আপনাকে দিতে হয় যে নতুন দলের ভাষা নতুন হলেও রাজনৈতিক কৌশল খুব একটা আপনাদের নতুন নয়, সংস্কার আপনারা করতে কতটা পেরেছেন? অন্তর্বর্তীকালীন সরকারেরও অংশীজন আপনারা ছিলেন। জি, ধন্যবাদ আপনাকে। সংস্কার বলতে সংস্কারের যেটা হয়েছে যে আমাদের এখানে প্রথমত হচ্ছে যে সংস্কারটা সম্ভবত আমাদের এখানে প্রথম খুব আলোচিতভাবে আসে হচ্ছে 111-এর গভর্নমেন্টের সময়। এটা একটা নেগেটিভ প্রপঞ্চ হিসেবে আসে। তো সংস্কার যে একটা পজিটিভ ব্যাপার এবং একটা মানে মানুষ আসলে সবসময় মানে সিভিলাইজেশন সবসময় সংস্কার করতে করতে এগিয়েছে, এই ব্যাপারটা সম্পর্কে আমাদের খুব একটা ধারণা, আইডিয়া ছিল না। তো আবার যখন ধরেন একটা ফ্যাসিবাদী শাসন ছিল, তখন কেউ কোনো কিছু নিয়ে কথা বলতো না। আবার ওই শাসনের যখন পতন হয়েছে, তখন সব কিছু সংস্কারে একসাথে লাগবে। তাহলে আসলে আপনি কিভাবে কাজটা করবেন? আপনি যেটা বললেন যে আপনারা কতটুকু সংস্কার করতে পেরেছেন, দেখেন আমাদের যে জায়গাটা ছিল, আপনি একটা জিনিস একটা জায়গা থেকে আপনার দেখতে হবে যে একটা রাষ্ট্র কিংবা একটা দেশ একটা রাষ্ট্র দ্বারা পরিচালিত হয়। রাষ্ট্রের শাসন ব্যবস্থাটা কেমন, সেই অনুযায়ী আসলে বাকি জিনিসগুলো চলে। ধরেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যেও অনেক সময় অব্যবস্থাপনার কারণে অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকতে পারে। আবার অগণতান্ত্রিক কিংবা ধরেন একদল কেন্দ্রিক, এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থার কারণেও অনেক সময় অর্থনৈতিকভাবে ভালো থাকতে পারে। এখন আমাদের মূল জায়গাটা কি? আমরা একেবারে যদি একদম পেছন থেকে শুরু করি, আমাদের ঐতিহাসিক লড়াই, আমরা আসলে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করতেছি। আমরা প্রপার একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এখানে এস্টাবলিশ করতে পারিনি। তো আমরা যে সংস্কারের কথা বলেছি, এই সংস্কারটা হচ্ছে যে শাসন ব্যবস্থার সংস্কার, রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা সেটা সংস্কার করে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা করতে হবে আপনাকে। এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা করার ক্ষমতা কোনো দলের কাছে ততক্ষণ পর্যন্ত থাকে না যতক্ষণ পর্যন্ত ওই দল রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব না নেয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা দলের পক্ষে আসলে এটা করা কঠিন, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানেই হচ্ছে আপনার এখানে অনেকগুলো দল থাকবে, অনেকগুলো মত থাকবে। এখন ধরেন আমি খুব গণতন্ত্র চাই, ঠিক আছে, আমার কাছে ধরেন কথার কথা ভাইদের দল 2/3 মেজরিটি পেয়েছে। 2/3 মেজরিটি, এই 2/3 মেজরিটির মাধ্যমে ধরেন এখনও যে কাঠামোটা আছে বাংলাদেশে বিদ্যমান, যে কাঠামোটা একেবারে শুরু থেকেই প্রায় অবিকল, ধরেন এই কাঠামোকে ব্যবহার করে 75 সালে বাকশাল করা হয়েছিল, একদম এরকম 2/3 মেজরিটি দিয়ে। টেকনিক্যালি তাকে কেউ আটকাতে পারেনি। পরিস্থিতিটা হচ্ছে এরকম জায়গায় ঠেলে দেওয়া হয়েছিল যে ওনাকে অভ্যুত্থান করা কিংবা গণ অভ্যুত্থান করা ছাড়া সরানো যাবে না। সিমিলার একটা কাজ কিন্তু 2011 সালে শেখ হাসিনা করেছিলেন। উনি পঞ্চদশ সংশোধনী করে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিলেন, তখন আর নির্বাচনের মাধ্যমে ওনাকে আর সরানো যাবে না। তখন আমাদের সামনে 2টা পথ ছিল। আমি নিজে অনেকের সাথে 7 জানুয়ারি নির্বাচন যেদিন হয়ে যাচ্ছে, ওই দিন আমরা রাস্তায় সারাদিন ছিলাম। তো ওই দিন অনেকের সাথে আলোচনা করছিলাম যে আমাদের সামনে আর একমাত্র, কারণ আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে তো কোনো ধরনের সেনা অভ্যুত্থান কিংবা সামরিক অভ্যুত্থান আমার কাম্য না, এটা আমি চাই না। আমি বলছি যে আমাদের সামনে একমাত্র পথ খোলা থাকলো গণ অভ্যুত্থান। 6 মাসের মধ্যে গণ অভ্যুত্থানই হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এরপরে আমরা কি ধরনের শাসন ব্যবস্থায় যাব, যেটায় আসি এরপরে আমরা কি ধরনের, এইটার জন্য সবার একটা ঐক্যমত লাগে, সবার একটা ঐক্যমত। আমি একটু ইয়ে ভাইয়ের সাথে একটু ধরেন ওই জায়গাটা, ওই প্রশ্নটা একটু দ্বিমত করি। সৌরভ ভাই যেটা বলছেন যে সবাই ভাগ হয়ে গিয়েছে, আমরা তো একরকম মতের ভিন্নতা নিয়েই একমত ছিলাম,
মানে গণ অভ্যুত্থানের সময় কিন্তু আমরা মতের ভিন্নতা আমাদের ছিল তো, মতের ভিন্নতা, কারণ নাহলে তো ধরেন আমি বিএনপি করতাম কিংবা ভাই বিএনপি না করে আমার দল করতো, কিংবা আমাদের দলই ছিল না, তাই না? লোকটা আমরা তো এক আলাদা 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 দলেই ছিলাম, আলাদা আলাদা মতের মধ্যেই ছিলাম। গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের কিছু লক্ষ্য এক ছিল, কিছু লক্ষ্য ধরেন আলাদা ছিল। এখন এই জায়গাটা সংস্কার প্রশ্নে ধরেন মোটা দাগে সবার কিন্তু আমাদের একটা একমত ছিল, কিন্তু এটার মাইক্রো লেভেলে আমরা এক ছিলাম, মানে ম্যাক্রো লেভেলে আমরা এক ছিলাম, মাইক্রো লেভেলে আমাদের মধ্যে অনেক দ্বিমত ছিল। এবং আরেকটা জায়গাতে আমাদের মধ্যে দ্বিমত ছিল ম্যাসিভলি, সেটা হচ্ছে যে এই যে শাসন ব্যবস্থার পরিবর্তন কিংবা সংস্কার আমরা করব, সেটা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, যেটা আসলে আমরা খুব মানে সেটেল করার ক্ষেত্রে আমাদের অনেক সময় লেগেছে। এখন তারপরও যেটা হয়েছে যে মানে শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, এটা প্রধানত দুইভাবে। যখন আপনার এখানে একটা শাসন ব্যবস্থা অলরেডি এক্সিস্ট করতেছে, আপনি যেহেতু পুরো শাসন ব্যবস্থা বাতিল করেন নাই গণ অভ্যুত্থানের পরে, যেহেতু এটা এক্সিস্ট করতেছিল, ওইটার মধ্যে কিছু অংশ ধরেন অফ ছিল, কিছু অংশ চলতেছিল। তো এইখানে দেখেন দুই ধরনের কাজ হয়েছে। একটা কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার 133টা অধ্যাদেশ করে দিয়ে গেছে, যেটার দায়িত্ব হচ্ছে বর্তমান যে পার্লামেন্ট এটাকে র্যাটিফাই করা। পার্লামেন্ট কতটুকু র্যাটিফাই করেছে, কতটুকু করেনি, গণমাধ্যমের মানুষ হিসেবে আপনারা আরো ভালোভাবে জানেন। ধরেন যেগুলো ধরেন র্যাটিফাই করলে তেমন কোনো সমস্যা নেই, এগুলো পার্লামেন্ট র্যাটিফাই হয়ে গেছে। যেগুলো মূলত সংস্কার কেন্দ্রিক, এগুলো বেশিরভাগগুলোই বাস্তবায়ন হয়নি। সুপ্রিম কোর্ট সচিবালয়, মানবাধিকার কমিশন, গুম অধ্যাদেশ, আমরা এগুলো জানি। দ্বিতীয়ত আরেকটা যে জায়গাটা ছিল জুলাই সনদের মধ্যে, সেটা হচ্ছে সংবিধান মানে সংস্কার কিংবা সংবিধানের মৌলিক সংস্কার সহ আরও অনেকগুলো পরিবর্তন কেন্দ্রিক একটা প্রস্তাবনা, যেটা নিয়ে গণভোট হয়েছে। কারণ সংবিধানের এমন এমন ইস্যু, মানে এমন ধারা কিংবা ধরেন অনুচ্ছেদ আপনাকে পরিবর্তন করতে হবে, যেটা ডিরেক্ট পরিবর্তন করা যাচ্ছে না। কারণ এর আগে আমরা এরকম পরিবর্তন করে সেগুলো আমরা টিকে রাখতে পারি। শুনবো একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমি একটু শুনতে চাই অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। আপনাকে সেখান থেকে আমি ফ্লোর দেওয়ার চেষ্টা করব, আর একটু খণ্ডন করবার, আপনাকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করবো। অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে ছিলেন। সেটি বিএনপি সরকার গঠন করেছে প্রায় 2 দশক পর। সেই আন্দোলন সংগ্রাম প্রায় 17-18 বছরের। জনগণকে কি আপনারা একটু জানাতে চান যে ক্ষমতার বাইরে যখন আপনারা ছিলেন, তখন নিজেদের রাজনৈতিক সংস্কারের জন্য আপনারা নিজেরা পরিবর্তিত হয়েছেন কিনা? এখন তো 2/3 মেজরিটি নিয়ে সংসদে গেছেন। এখন আসলে 4 মাসের বেশি সময় হয়েছে, 5 মাস হতে চললো বলে। ক্ষমতায় থেকে সংস্কার করে রাজনীতির সংস্কার আপনারা নিজেদের মধ্যে এনেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। জুলাই মাস, জুলাইয়ের শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করছি। আমি নিজেও একজন জুলাই যোদ্ধা হিসাবে, কারণ আমি গেজেটভুক্ত জুলাই যোদ্ধা হিসাবে, আমি সকল জুলাই শহীদ যারা হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সবার প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে সেই সব মুক্তিযোদ্ধাদের প্রতি আমি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। অত্যন্ত রাইটলি বলেছেন যে আসলে সুরাব ভাইয়ের প্রসঙ্গ থেকে আমি শুরু করি। উনি যে কথাটুকু বলেছেন যে সংস্কারের ব্যাপারটুকু, দেখেন সব সংস্কার নিয়ে আমাদের ঐক্যমত্য কমিশনের যে জুলাই সনদটি স্বাক্ষরিত হয়েছে, সেই জুলাই সনদের বেশিরভাগ কিছু কিছু ব্যাপার বাদ দিয়ে বাদবাকি সবগুলোই আমরা একমত হয়েছি। কিছু কিছু ব্যাপারে দ্বিমত হয়েছে, সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে এইটা নিয়ে যে সরকার যারাই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবে বা দায়িত্ব নিবে, তারাই সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা না যে ওরা তাদের মন মতো করবে, সেটা না, আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো মোটামুটি উনি আমাদের ফরিদ ভাই যেটা বলেছেন যে 133টি অধ্যাদেশের সবগুলোই পাস হয়ে গেছে, 2-1টি অধ্যাদেশ বাকি রয়েছে, যেটা বলছেন উনি গণভোট এবং সাংবিধানিক সংস্কার যে ব্যাপারটি। সাংবিধানিক সংস্কারের প্রশ্নে আপনারা জানেন যে একটা সংবিধান সংশোধন করতে হলে অনেক ব্যাপার আছে। এখানে একটা পার্লামেন্টারি সংবিধান সংশোধনী কমিটি করার আগে সেই কমিটিগুলা সে বিচার বিশ্লেষণ করবে পুঙ্খানুপুঙ্খভাবে। এটা কিন্তু এইসব সংবিধান কিভাবে সংশোধন হবে এটা তো জুলাই সনদে থাকার কথা না, এটা সংবিধান সংস্কার কমিটি হবে। এবং সেই সংবিধান সংস্কার কমিটি আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে শীঘ্রই সম্ভব এটা সংবিধান সংশোধনী কমিটি করে সেই সংবিধান সংশোধনের লক্ষ্যে যতটুকু করার প্রয়োজন ততটুকুই করবেন। পাশাপাশি গণভোটের ব্যাপারে উনি যেটা আমাদের যেটা বলেছেন যে মাননীয় আইনমন্ত্রী, যে গণভোটের ব্যাপারে যেসব ইয়েগুলো আছে, যেসব কাজগুলো হয়েছে, সেগুলাই সরকার অবশ্যই সেটা পুঙ্খানুপুঙ্খভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করবে। জুলাই সনদ থেকে আমরা এক পাও পিছপা হবে না, এটা মাননীয় আইনমন্ত্রী বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলেছেন।
দেখেন, সংস্কার এমন একটা জিনিস, এটা একটা চলমান প্রক্রিয়া। এটা কিন্তু আপনি কাজের মাধ্যমে আপনার সংস্কার করতে হবে, চলাবার মাধ্যমে। দেখেন, আপনার রাস্তা যখন পিস করেন, এই রাস্তার কাজ চলতেছে, ওর দিকে আপনার কাজ করে দিতে। তা আমাদের এই ব্যাপারটুকু আমরা সঠিকভাবে অবগত আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবগত আছেন। আর পরিবর্তন যেটুকু বলেছেন, বাংলাদেশে কি পরিবর্তন হয় নাই? বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মানুষ সংসদের কথা বলার, ডিবেট দেখার জন্য, পক্ষে বিপক্ষে কথা বলার জন্য বসে থাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যে ইতিহাস রচনা করেছেন, সেগুলা কি পরিবর্তন নয়? সেগুলা কি সংস্কারের পরিবর্তন নয়? তাছাড়াও উনি যেভাবে সংস্কার, যেমন আমি একটা উদাহরণ বলি, সংসদকে তিনি এত বেশি কার্যকর করতে চান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমি ওই দিন উনি সিলেট যাওয়াতে, আমি ছিলাম সিলেট এয়ারপোর্টে, তো উনি মৌলভীবাজারে যাবে। মৌলভীবাজারে যাওয়ার সময় আমি সিলেট এয়ারপোর্টে, আমাকে দেখে, তুমি এখানে কেন? তুমি তো সংসদে থাকার কথা, এখন সংসদে চলে যাও। এটা পত্রিকায় এসেছে। হ্যাঁ, তখন আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার জেলা সিলেট, আপনি সিলেটে এসে যাচ্ছেন, এর জন্য আমি আপনাকে রিসিভ করতে এসেছি। বলে, না ঠিক আছে, রিসিভ করেছো, এখন চলে যাও সিলেটে সংসদে। আমি পরের ফ্লাইটেই আমি চলে আসছি সংসদে। এসে আমি একটা স্ট্যাটাস দিয়ে, যেটা নিয়ে স্ট্যাটাস দেওয়ার পরে সকল সাংবাদিকরা আমাকে বলেছে, এই যে এটার থেকে এইটাই মিনিং হয় যে উনি সংসদকে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল, আমাদের জুলাই যুদ্ধের চেতনা ছিল, একটা সংসদই হবে আমাদের কার্যবিন্দু, কেন্দ্রবিন্দু, এটাই উনি করতে চাচ্ছেন এবং সেটার উনি যে কাজগুলো করে যাচ্ছেন, প্রতিটা মন্ত্রীকে উনি আমাদের পার্লামেন্টারি কমিটির বৈঠকেও মন্ত্রীদেরকে জবাবদিহিতা, আমাদের মধ্যে জবাবদিহিতা করছেন, পাশাপাশি সংসদে তো জবাবদিহিতা করতেছেন। তার বাইরেও যেখানেই উনি আমাদের সংবাদপত্র বলেন, পাবলিকলি বলেন, যখনই যেখানে সমস্যাগুলো হচ্ছে উনি সেগুলো চেষ্টা করতেছেন। কিন্তু একটা কথা বলি, যেটা আপনি বলতেছেন যে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ কীভাবে দেওয়া যায়, এইটাই আপনার বক্তব্য সম্ভবত এইটাই। আমি বিশ্বাস করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার মনে হয় এটা নিয়ে আপনাদের চিন্তা করার প্রয়োজন নাই। এইটা অবশ্যই একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং আমাদের সংস্কার সর্বক্ষেত্রে, ভাই বলছেন যেটা সংসদ সচিবালয় সহ আরও কিছু ব্যাপার উনি বলছেন, সংসদ সচিবালয় বিভিন্ন প্রেক্ষাপটে, সুপ্রিম কোর্ট সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিব, বিভিন্ন প্রেক্ষাপটে সেটাকে বাতিল করা হয়েছে, কিন্তু সেটা নিয়ে কাজ চলছে। অবশ্যই সেটার পূর্ণাঙ্গ একটা রূপ আমার বিশ্বাস পাবেন। পাশাপাশি আমাদের জুলাই সনদের যেসব অংশগুলো আছে, সেগুলোই সংবিধান সংস্কার, যেমন উনি যেটা বলেছেন যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, 2 কক্ষ বিশিষ্ট আপনার সংসদ, উভয় কক্ষ, এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে অ্যাপ্রোচ করেছেন, দুইবারের বেশি প্রধান। ওইটা কিন্তু আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, মাননীয় প্রধান তারেক রহমান, উনি 2023 সালে দিয়েছেন। এই যে সংস্কারের যে কাজগুলো, কেউ তো আগে দেয় নাই। তারেক রহমানের আগে বাংলাদেশে কেউ কি এইসব প্রস্তাব দিয়েছিল? কেউ কখনো দেয় নাই, খুব কম আমি শুনেছি। আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলতে চাই, কিন্তু উনি প্রথম দিয়েছেন। এবং সেটা আমরা যখন কেউ চিন্তা করতে পারে না যে বিএনপি আগামী দিনে ক্ষমতায় যেতে পারবে বা যাওয়ার মতো অবস্থা হবে, তখনই তিনি সেই প্রস্তাবগুলো দিয়েছেন। এবং উনি বলেছেন যেটা বলেছেন আমাদের 31 দফার রূপরেখার অনুসারে, সেটা উনি বাস্তবায়ন করবেন। আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, এটি একটু বিশ্লেষণ করবেন। অভিযোগ আছে, আমরা যে নির্বাচনটি দেখলাম, আপনাদের সরকারের 5 মাস বয়স, পুরনো রাজনৈতিক সংস্কৃতির কোনো আবহ আপনাদের মধ্যে আছে কিনা? যেমন মনোনয়ন বাণিজ্য দেখেছেন কিনা, ব্যক্তিকেন্দ্রিকতা, দলীয় প্রভাব আপনাদের রাজনীতিতে এখনো আছে কিনা? বিএনপি কিভাবে প্রমাণ করবে তারা ভিন্নধর্মী রাজনীতি করছে? সরকারের বয়স 5 মাস। ধন্যবাদ। মনোনয়ন বাণিজ্য যে ব্যাপারটি বললেন আপনি আপনার বক্তব্যে, আমি আজকে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশ থেকে মনোনয়ন বাণিজ্য হয় নাই বলেই আমি প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আদালত আমার মতো একজন রাজনৈতিক কর্মী এই জায়গায় বসার সুযোগ পেতাম না, কারণ আমার অবস্থান বিপরীতে অনেক শিল্পপতিরা ছিল, অনেক টাকাওয়ালা মানুষ ছিল, অনেক প্রভাবশালী মানুষরা ছিল। কিন্তু মাননীয় চেয়ারম্যান, উনি আমার দলীয়, আমি একজন দলের তৃণমূলের কর্মী হিসাবে আমাকে মূল্যায়ন করেছেন। এটা কিন্তু অনেক বড় জিনিস। আমি আমার কথা দিয়ে আপনার কাছে শুরু করতে চাই। এটা তো অনেক পরিবর্তনের ব্যাপার। তাছাড়া বাংলাদেশের উনি যে মনোনয়নগুলো দিয়েছেন, কোথাও কোনো ধরনের কোনো ব্যত্যয় হয় নাই, সবগুলোই উনি নিজের অবস্থান, যার জন্য আমরা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। আরেকটা কি বলছিলেন আপনি? আমি একই সঙ্গে বলবার চেষ্টা করছি যে দলের মধ্যে প্রভাব বা গণমাধ্যমে তো সবসময় দেখা যাচ্ছে যে ক্ষমতাসীনরা বিভিন্ন ধরনের অপরাধ কর্মসূচি, চাঁদাবাজি, আপনাদের দল থেকে বিবৃতি দিয়ে এগুলো রোখার জন্য বলা হচ্ছে হাইকমান্ড।
কিন্তু গুণগত পরিবর্তন কি হচ্ছে কিনা বিএনপির মতো বড় দলে? দলের মধ্যে যেটা প্রভাব আপনি বলি আপনাকে, যেমন আমাদের মন্ত্রিসভা আছেন, আমরা এগুলোও তো এক ধরনের সংস্কারের অংশ। হ্যাঁ অবশ্যই আমি সেটাই টানবার আমাদের চেষ্টা করছি। যে মন্ত্রিসভায় আসছে সেই মন্ত্রিসভায় আমাদের দলের পার্লামেন্টারি কমিটিতে প্রতিটা মন্ত্রী আমাদেরকে জবাবদিহি করতে হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় নাই সেটা। প্রতিটা মন্ত্রীকে আমাদের ইন্টারনালি আমাদের প্রশ্ন মানে জর্জরিত হচ্ছে। কোথাও কোনো সমস্যা হলে সেটা উনি স্টেটলিটা আমাদের পার্লামেন্টারি কমিটির মধ্যে, সংসদে তো উনি জবাবদিহি করছেনই, কিন্তু আমাদের পার্লামেন্টারি কমিটির মধ্যে ওনারা জবাবদিহি করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাস আর কখনো হয় নাই, এটি প্রথমবার হয়েছে। সেকেন্ডারি আমি বলতে চাই, দেখেন, হ্যাঁ আমাদের সবাই বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হয়ে গেছে অনেকটা, কিন্তু আমরা যখনই যেখানে শুনেছি আমরা অ্যাড্রেস করেছি, আমাদের নেতা অ্যাড্রেস করেছেন এবং আমাদের দল অ্যাড্রেস করেছে, তাদেরকে যারা দুষ্কৃতিকারী তাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। যারা যেখানে ইনভেস্টিগেশন হচ্ছে, প্রশাসনিক ইনভেস্টিগেশন, আমাদের দলীয় ইনভেস্টিগেশন, আমরা দলের মধ্যে অত্যন্ত সংগঠিতভাবে আমরা এগুলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। তার মধ্যেও হয়তো অনেক জায়গায় ব্যত্যয় ঘটতে পারে। আমরা যখনই যেখানে চুপ পড়ে আমরা সেখানে অ্যাড্রেস করি। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে খুব কম রাজনৈতিক দল এই ব্যাপারগুলো করেছে, বরং ডিপেন্ড করার চেষ্টা করা হয়েছে। এখনও অনেক রাজনৈতিক দল যারা ডিপেন্ড করে, হ্যাঁ ভুল হতে পারে, ভুল হয়ে যদি আমরা স্বীকার করে এটাকে রেটিফাই করার চেষ্টা করি, তাহলে সেটা হবে আপনার ভালো জিনিস, ভালো কাজ, বোঝা যাবে যে আপনার আন্তরিকতা আছে। কিন্তু সেই রেটিফাইটা কিন্তু অনেক দল করে না। কিন্তু আমাদের দল, আমাদের সংগঠন, আমাদের নেতৃত্ব সেটা করার সাহস রাখে, শক্তি রাখে এবং সেটা করে যাচ্ছে। এবং যেখানে অন্যায় হচ্ছে, কেউ যদি অন্যায় করে, কেউ যদি কোনো খারাপ কাজ করে, এবং এটার জন্য পানিশমেন্ট হচ্ছে, অনেকে অ্যারেস্টও হচ্ছে, এইভাবে হচ্ছে। সুতরাং এগুলা থেকে তো মোটামুটি আপনারা কিছুটাও তো ধারণা নিতে পারেন যে বাংলাদেশ পরিবর্তনের পথে। বাংলাদেশ, আমি বলবো না যে আমরা সকল কিছু পরিবর্তন করে ফেলেছি, কিন্তু আমি এইটুকু বলতে পারি বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে বাংলাদেশ কিন্তু পরিবর্তনের পথে আছে, মেইন ট্র্যাকে আছে। ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। সোহরাব হাসান, 2 বছর পর আর বর্তমান সরকারের যে সময়সীমা, তার মধ্যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য, আচরণ যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি কি কোনো ইতিবাচক পরিবর্তনের বার্তা পান কিনা? পরিবর্তনের বার্তা আশাবাদী হওয়ার মতো নয়। কথা হচ্ছে যে ভাষা, গণতন্ত্র একটা ভাষা। গণতন্ত্র সহনশীলতা, সহিষ্ণুতা, শিষ্টাচার, অন্যের মতের প্রতি সম্মান দেখানো, এটা তো গণতন্ত্র। এমনকি পরাজিত যে তাকেও কাছে টেনে নেওয়া, বা তারও যে তিনি পরাজিত হয়েও তারও যে একটা বক্তব্য থাকতে পারে। পরাজিত কি, এক ভোটের যিনি বেশি পান, আমাদের ওয়েস্টমিনিস্টার সিস্টেমে তো 1 ভোট যিনি বেশি পান তিনি জয়ী। 1 ভোট যে কম পান, 1 ভোট যিনি কম পেলেন তার জনগোষ্ঠী আছে না, তার সমর্থক আছে না। সুতরাং এটি আমলে নেওয়া হয় কি না। ইমরান ভাই যেটা বললেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগতভাবে তার শিষ্টাচার, তার সৌজন্যবোধ, তার কী বলে একেবারে অনাড়ম্বর জীবনযাত্রা, এটা মানুষকে তো আকৃষ্ট করেছে, মানুষ সেটা প্রশংসাও করেছে। কিন্তু দল সেভাবে চলতে পারছে কিনা, তার সহকর্মীরা, তার মন্ত্রিসভার সদস্যরা, সংসদ সদস্যরা। আরেকটি হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আগে। এখন দল বিএনপি, জাতীয় পার্টি, এই দুটি দল বা আওয়ামী লীগও যদি বলি, এই সব দলের গঠনতন্ত্র কিন্তু গণতান্ত্রিক নয়। সেখানে দলীয় প্রধান যে কাউকে দল থেকে বের করেও দিতে পারেন, দলে আবার যে কোনো পদও দিতে পারেন। এটা কিন্তু গণতান্ত্রিক দলে হওয়ার কথা না। আজকে দেখেন যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী, দলীয় কর্মীরা এবং এমপিরা তার প্রতি অনাস্থা প্রকাশ করেছেন এবং তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি নতুন নেতৃত্ব নির্বাচিত হলে তিনি সরে যাবেন। বাংলাদেশে হয়তো এখন আমরা এটা আশা করতে পারি না, কিন্তু আমরা 10 বছর পরও তো এটা আশা করতে পারি। আর ব্যক্তিকেন্দ্রিক দল হওয়া উচিত না। ব্যক্তিকেন্দ্রিক দলের পরিণতি কী হয় সেটা কিন্তু আমরা এই 16 বছরে দেখেছি। সুতরাং দলকে একটা যৌথ নেতৃত্ব তৈরি করতে হবে। যৌথ নেতৃত্ব মানে 10 জন সভাপতি হবেন না, সভাপতি একজনই হবেন, কিন্তু নেতৃত্ব গঠন, পরিচালন এবং পরামর্শের সুযোগ সবার থাকবে। দ্বিতীয় হচ্ছে তৃণমূল পর্যায় থেকে যদি
এই যে দলে বিভিন্ন জায়গায় বিরোধ, এবং বিএনপি তো সবচেয়ে বেশি শতাধিক বোধ হয় অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে, কোনোটা নিজ দলের মধ্যে সংঘর্ষে, আর কোনোটা অন্য দলের সঙ্গে। তো এটি তো কাম্য নয়। এটা বন্ধ করার উপায় কি? ৭৮ জন বিদ্রোহী প্রার্থী ছিল। তো যদি মনোনয়ন বাণিজ্য হয়নি ধরে নিলাম, কিন্তু মনোনয়ন কি সঠিকভাবে মানে কি বলে আইন অনুযায়ী হয়েছে, তাহলে তো এই এতজন বিদ্রোহী প্রার্থী হওয়ার কথা না, এবং বিদ্রোহী প্রার্থী জয়ীও হয়েছে। ধরেন উদাহরণ হিসেবে যদি বলি, রুমিন ফারহানা, তার যে অবদান, দলের যে অবদান ছিল, যে বৈরী সময়ে তিনি যে ভূমিকা পালন করেছেন, তার মনোনয়ন পাওয়ার কথা। আমরা তো অনেক জায়গায় দেখেছি, চট্টগ্রামে, সিলেটেও, যে দুজনকে কিভাবে দুজনকেই সন্তুষ্ট করবে বা দুজনকেই মনোনয়ন দিবেন আসন বদল করেছে। চট্টগ্রামে হয়েছে, সিলেটেও হয়েছে। এটা ব্রাহ্মণবাড়িয়াও করা যেত কিনা? হ্যাঁ, এটা হচ্ছে আমি বলছি যে একটা আদর্শ দলের কাছে, আদর্শ গণতান্ত্রিক দলের কাছে প্রত্যাশা। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে আওয়ামী লীগ আমলে গণতন্ত্র ছিল না, তখন যে ভাষা একে অপরের প্রতি ব্যবহার করা হতো, বিষোদ্গার করা হতো, হেয় করা হতো, তুচ্ছতাচ্ছিল্য করা হতো। এমনকি আমরা তো 4 মাসের মাথায় দেখি যে বিরোধী দলের পক্ষ থেকে ভাই বলছিলেন যে করা হচ্ছে না, কি বলে, এই মানে ঐক্য আছে আর কি এক ধরনের, কিন্তু এর মধ্যেও তো দেখলাম 4 মাসের মাথায় বিপ্লবের নতুন ডাক দেওয়া হচ্ছে। এমনকি বিএনপি বেইমানি করছে, গাদ্দারি করেছে, এটাও এগুলো কি বলবো যে রাজনীতির ভাষা, রাজনৈতিক বক্তব্য। কিন্তু এটা কিন্তু দিনে দিনে মানুষের মধ্যে, দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর একটা প্রত্যক্ষ প্রতিক্রিয়া হতে পারে। যেমন অনেকেই বলেন যে সাভারের ঘটনাটা কি, এনসিপি কিন্তু অভিযোগ করেছে যে প্রশাসন এবং পুলিশের সহায়তা ছাড়া এটা হতে পারত না, কারণ ককটেল ফাটার আগ মুহূর্তে বিদ্যুৎ চলে গেল, আবার পরেই বিদ্যুৎ আসলো। তো সুতরাং এই স্বচ্ছতা দরকার। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাহলে এই দুজন হচ্ছে ছাত্রলীগ বা যুবলীগের কর্মী। তাহলে যদি এনসিপির অভিযোগ সত্য হয়, তাহলে এর সাথে সরকারের কারা জড়িত, সরকারি দলের কারা ছিল, প্রশাসনের কার সহযোগী ছিল, সেটা বের করতে হবে। আর যদি সেটা সরকার প্রমাণ করতে পারে যে এটা সত্য নয়, তাহলে এনসিপির অভিযোগ অসত্য। এই এক ধরনের পারস্পরিক আস্থার প্রয়োজন। সেই আস্থার অভাব আছে। 2 বছর পরও এটা স্বীকার করতে হবে, আস্থার অভাব আছে। আর জুলাই সনদ এবং গণভোট, এই বিতর্কে এটা রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। সেটি একটি কমিটি করে বিএনপি প্রস্তাব দিয়েছে যে কমিটির মাধ্যমে আসুন, অথবা অন্য কিভাবে আসবে, এটা কিন্তু রাস্তায় কিন্তু এর সমাধান হবে না। রাস্তায় সমাধান হলে আবার একটা গণ অভ্যুত্থান করতে হবে। নিশ্চয়ই এনসিপি এই মুহূর্তে আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত নয়, যদিও নেতারা মাঝে মাঝে সে কথা বলেন। মানে আলোচনার মাধ্যমেই গণতন্ত্রের হচ্ছে আলোচনা। আবার বিএনপি কিছু কিছু পদক্ষেপ নিয়েছে যাতে বিরোধী দলের মধ্যে ক্ষোভ জন্মানোর অনেক যৌক্তিক কারণ আছে। যেমন অনেকগুলো প্রতিষ্ঠানে, সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ করলেন, এবং প্রশাসক বেশিরভাগ ক্ষেত্রে যারা ভবিষ্যতে নির্বাচন করবেন, এটা স্বাভাবিকভাবে এদের বিরোধী দলের ধারণা হবে যে তাহলে এই প্রশাসনিক সুবিধাটা ব্যবহার করে তারা নির্বাচন করবে কিনা। আরেকটি হচ্ছে যেটি বিরোধী দলের সদস্যদের আসনে, যেখানে সরকারি দলের সদস্যরা যদিও হতে পারে না, নারী সংসদ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে দেখভাল করার, উন্নয়ন কাজ তদারক করার বিএনপির নারী সংসদ সদস্যদের। এটাও দৃষ্টিকটু মনে হয়। আমার মনে হয় যে এইসব পদক্ষেপ না নেওয়াই ভালো, কারণ এটা অতীতে আমরা দেখেছি এর ফল মানে সুফল দেয় না। আর প্রতিদিন তো তর্ক বিতর্ক, এবং এই জন্য টিভি টক শো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেরও একটা ভূমিকা আছে যে
কিভাবে এটাকে চাঙ্গা রাখা যায়। নিশ্চয়ই। আমি মনে করি রাজনৈতিক ফরিদুল হক, সোহরাব হাসান যেটি বলবার চেষ্টা করছিলেন, ইতিবাচক পরিবর্তনের যে ধারা, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে সেই ধারা থেকে এখন পর্যন্ত যে বার্তা পাওয়া যাচ্ছে সেটির মূল্যায়নের আরও সুযোগ আছে, সামনে হয়তো আরও সময় আছে। কিন্তু নতুন রাজনৈতিক দল আপনারা রাজপথের আন্দোলন সংগ্রাম সামনে সময় রয়েছে, সেই প্রেক্ষাপটে আপনি যদি একটু বলতেন যে আপনাদের রাজনৈতিক আচরণ, দলীয় গণতন্ত্র এবং জবাবদিহিতা এগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেন কিনা আপনাদের রাজনীতির জন্য? না, নিশ্চয়ই, মানে কি বলে যে দলীয় গণতন্ত্রর ব্যাপারে সৌরভ ভাই যেটা বলছেন এর সাথে আমি একমত, শতভাগ একমত। আমি বরঞ্চ এটা থেকে আরো অনেক বেশি চাই, আরো অনেক বেশি একমত। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার রাষ্ট্রটা যেরকম, আপনার দল ওইরকম হতে বাধ্য। এটা একটা বড় সংকটের জায়গা। আমরা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলাপ, আমাদের গত 50 বছরে খুব বেশি আলাপ হয়নি। শাসন ব্যবস্থা যেমন, আপনার দল তেমন হবে। ধরেন শাসন ব্যবস্থার মধ্যে যদি প্রাইমারি সিস্টেম থাকতো, এই যে সৌরভ ভাই 78 জন যে বিদ্রোহী প্রার্থী, এটার যে আলাপটা করলেন না, যদি প্রাইমারি থাকতো, প্রাইমারি মানে আমরা জানি যে আমেরিকান প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রাইমারি হয় আগে, সিনেটের ক্ষেত্রেও কিন্তু এটা হয়। ওদের কিন্তু দল থেকে একজন ক্যান্ডিডেট হয়। দল থেকে যে একজন ক্যান্ডিডেট হবে, এটার ব্যাপারটাই হচ্ছে এরকম যে দলের মধ্যে আগে আপনাকে নির্বাচিত হয়ে আসতে হবে, দেন হচ্ছে আপনি দলের মার্কাটা পাবেন নির্বাচন করার জন্য। এখন ধরেন সে কথার কথা, আমি এবং সৌরভ ভাই দুজনে একই খুলনা 2 আসনে, আমার নিজের আসনের একটু প্রচার করি, খুলনা 2 আসনের আমি নমিনেশন চাই। এখন দলের মধ্যে আমাদের যে ওইখানে কি বলে মহানগর, জেলা, থানা, ওয়ার্ড, যে যতগুলো ইউনিট আছে, এই ইউনিটের একটা নির্দিষ্ট বডিরা যদি কি বলে যে আমাদেরকে ভোট দেয়, এবং আমি যদি ভোটে পার্টিসিপেট করে আমি যদি হেরে যাই, দেন আমি স্বতন্ত্র কিংবা দলের বিদ্রোহী হিসেবে নির্বাচনী করতে পারবো না। সিস্টেম আপনি যদি করতে চান তাহলে ওই প্রাইমারিতে আপনি ঢুকবেন না, আপনি আগেই যে স্বতন্ত্র যান, আপনি লাস্ট মুহূর্তে যে স্বতন্ত্র করবেন, এটা তো হবে না। এখন এই যে সিস্টেমটা আপনি ধরেন এস্টাবলিশ করবেন, এটার জন্য রাষ্ট্রের কাঠামোগত সংস্কার লাগবে। এরকম কাঠামোর মধ্যে তো এটা হবে না। আর এরকম কাঠামোর মধ্যে যেটা হবে, আমি যত ভালো কাজই করি কিংবা আমি যত খারাপই হই, আর সৌরভ ভাই যত ভালো কাজই করুক, যদি দিন শেষে আমার লবিংটা ঠিক থাকে এবং আমি যদি টাকা পয়সা দিতে পারি, যেগুলো আমাদের পূর্বে আমরা দেখেছি, তাহলে দেখা যায় যে শেষ রাত্রের নমিনেশনটা আমি বাগিয়ে নিচ্ছি, আর সমস্ত নেতাকর্মী নিয়ে সৌরভ ভাই একা দাঁড়ায় আছে। পরে নেতাকর্মীদের চাপে, এলাকাবাসীর চাপে উনি আসলে বাধ্য হচ্ছেন তখন নির্বাচন করতে। হোয়ারেজ ওনার এটা প্রয়োজনই হতো না যদি দলের মধ্যে একটা প্রাইমারি ব্যবস্থা থাকতো। প্রাইমারির মধ্যে তো উনি আসলে উঠে আসতেন, কারণ দলের সদস্যরা এবং নেতাকর্মীরা তো ওনার পক্ষে, তাহলে স্বাভাবিকভাবে উনি জিতে আসবেন। তো এইটা দেখেন, দলের এই যে আমরা যেটা বলি যে দলের গণতন্ত্র, এটা একটা কাঠামোগত ব্যাপার, আগাগোড়া লাগবে, এটার পলিসি লাগবে, স্ট্রাকচারাল চেঞ্জ লাগবে। এখন আপনার রাষ্ট্রটা হইতেছে এরকম যে এইখানে এই ধরনের দল ফাংশন করতে পারবে না। তো এইখানে নতুন যারা আমরা রাজনৈতিক দল নিয়ে আসছে, আমরা আসলে একটা গণতান্ত্রিক মানে রাজনৈতিক দল করতে চাই, এবং আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রও করতে চাই। আমাদের জন্য দুইটাই প্যারালালি চ্যালেঞ্জ। আপনি খেয়াল করেন যে ধরেন মানে আমরা নিজেরা আমাদের এমপিদেরকে এই সমস্ত বিষয়ে নিজেরা খুবই বিরক্ত হয়েছি, খুবই সমালোচনা করছি। যেমন ধরেন আমরা খুব পরিষ্কারভাবে বুঝি মেম্বার অফ পার্লামেন্টরা যেভাবে কাজ করেন, আমি সরি ভাই ব্যক্তিগতভাবে নেবেন না, সেটা হচ্ছে যে মেম্বার অফ পার্লামেন্টের কাজ হচ্ছে আইন তৈরি করা। আমি নিশ্চিত 4 মাসে ভাই কি বলে ইমরান ভাই খুব ভালোভাবে বুঝে গেছেন যে আইন তৈরি করা বাদে বাকি যত কাজ আছে সব ওনার করতে হয়। একেবারে এলাকার মসজিদের ধরেন টিউবওয়েলের বদনা থেকে শুরু করে আপনার ধরেন ওই যে কি বলে যে কারো কি স্বামী স্ত্রীর বিচার, স্বামী স্ত্রীর সংসারের বিচার, এসবই ধরেন এমপির করতে হয়, কিন্তু এগুলো তো এমপির করার কথা না। এমপির কাজ হচ্ছে আইন তৈরি করা। এখন যখন আপনি সিস্টেমটা এরকম আছে, এমপির এগুলো করতে হয়, তখন কেউ যদি এটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তার মধ্যে থাকেও, কিন্তু উনি যখন ওই সিস্টেমের মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে ওই পার্লামেন্টে গেলেন, ওই সিস্টেমের মধ্যে ঢুকলেন, তখন ওনার একার পক্ষে কিন্তু পুরোটা আসলে ধরেন এটা বের করে দেওয়া। তখন উনি গিয়ে আমাদের এমপিরা যে কারণে ধরেন গাড়ি চাইতে বাধ্য হচ্ছে, সে দেখতেছে তাকে তো প্রতিদিন এলাকায় যেতে হচ্ছে, মানে প্রতি সপ্তাহে অন্তত যাইতে হচ্ছে, এই জন্য তার জন্য জিনিসটা চ্যালেঞ্জিং হচ্ছে। ওইখানে যে সে কোথায় বসবে, আমরা তো আসলে সবাই খুবই সাধারণ জায়গা থেকে উঠে এসেছি, একটা অফিস টফিস নাই। আমরা যদিও এটার সাথে একমত না, কিন্তু এটা একটা বাস্তবতা আছে।
এটার একটা বাস্তবতা তৈরি হয়েছে যে এইটাকে আসলে ম্যাচ করতে পারতেছে না। আমি যে জায়গাটাতে বলতে যাচ্ছি যে দলের সংস্কারের যে জায়গাটা আমরা বলি, ধরেন রাষ্ট্রটা আপনি এরকম রাখবেন, দলটা গণতান্ত্রিক বানাতে চাবেন, হবে না। আবার দলটা আপনি এরকম রাখবেন, সেই দল দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র চাবেন, এটা হবে না। দুইটা প্যারালালি আপনার একটা গণতান্ত্রিক দল যেমন বানাতে হবে এবং ওই দলই আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাইবে। দুইটা প্যারালালি যদি না হয় তাহলে এইটা আসলে মানে ফাংশন করবে না। আরেকটা চ্যালেঞ্জ আছে, যেমন ধরেন আপনি প্রথমে আমাকে যেটা বললেন না যে আপনারা কতটুকু সংস্কার করতে পেরেছেন। শাসন ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে সাধারণত যে ধরনের সংস্কার হয়, মানে দুইভাবে সাধারণত পৃথিবীতে শাসন ব্যবস্থার সংস্কার হয়েছে। সংস্কার, পরিবর্তন, বিপ্লব আপনি যে শব্দে বলেন, দুইভাবে সাধারণত হয়েছে। একটা হচ্ছে যে বৈপ্লবিক পরিস্থিতি যখন হয়েছে, যারা বিজয়ী শক্তি তারা জোর করে তাদের মতো করে সব করে ফেলছে, বাকিদের কথা শোনে নেই, পরাজিতের কথা তো শোনা দরকার নেই। বিজয়ী শক্তির মধ্যে কিন্তু একটা বড় শক্তি থাকে যে হচ্ছে সবচেয়ে শক্তিশালী। ধরেন ইরানে হচ্ছে গিয়ে ধরেন খোমেনিদের কথা বলি, খোমেনিরা বামপন্থীদেরকে ধরেন ওইখানে দাঁড়াইতে দেয় নাই। কিংবা ধরেন রুশ বিপ্লবের পরে লেনিনরা, বলশেভিকরা মেনশেভিকদের দাঁড়াইতে দেন, তারা তাদের মতো করে করেছে। এটা ধরেন একটা পদ্ধতি থাকে। আর একটা পদ্ধতি থাকে যে বিজয়ী শক্তিরা কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে বিজয়ী শক্তিরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এটা একটু দীর্ঘমেয়াদী, কিন্তু এটা ওই ধরনের ইস্যু, ওই ধরনের পরিস্থিতি থেকে এটা মোর আপনার ধরেন স্থায়ী। কিন্তু সংকটটা হচ্ছে এই ধরনের উদাহরণ পৃথিবীতে খুব কম। আমাদের সামনে কিন্তু একটা দারুণ চ্যালেঞ্জিং সুযোগ আছে, মানে সুযোগ আছে খুবই চ্যালেঞ্জিং একটা হিস্ট্রি মেক করার, যে আমরা কিন্তু গণ অভ্যুত্থানের পরে আমরা অনেক কথা তর্কতর্কি করলে আমরা কিন্তু মোটামুটি একটা শান্তিপূর্ণভাবে জিনিসটা চালাচ্ছি। টাইম লাগতেছে, আমরা কিন্তু তর্ক করতেছি। দেখেন আমি কিন্তু একরকম ধরেন বললাম যে বিএনপি এটা করলো না, ভাই কিন্তু বললো যে না আমরা এটা করবো। এই যে সহনশীলতা, এটা কিন্তু আছে, কম বেশি এটা আছে। এটার মধ্যে দিয়ে ধরেন একটু টাইম যদি 6 মাস বেশিও লাগে, কিন্তু আমরা যদি একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাত্রা শুরু করতে পারি, তাইলে এটা আমাদের জন্য একটা বড় ঘটনা ঘটবে। এইরকম ঘটনা আমি এটা মানে আমি নিজে একটু এটা নিয়ে আলাদা করে ঘাটাঘাটি করে দেখছি, পৃথিবীতে খুব বেশি জায়গাতে এটা ঘটেনি। ইভেন ধরেন গণ অভ্যুত্থানের পরে 2 বছরের মধ্যে, বিশেষত বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা রাষ্ট্র যেখানে ইন্ডিয়ার ব্যাপক ইন্টারভেনশন ছিল, আমাদের এখানে ব্যাপক মানে রকমের ধরেন হস্তক্ষেপ ছিল এই প্রত্যেকটা জায়গার মধ্যে, সেইখানে ধরেন এটাকে আমরা স্টেবল করতে রাখা এবং স্টেবল করতে পারা, এই যে জায়গাতে আসা। ধরেন আমাদের মধ্যে বিতর্ক আছে, ধরেন মানে ওনারা যেভাবে জুলাই সনদ চান আমরা এইভাবে চাই না, ওনারা সংবিধান সংস্কার পরিষদ করেননি, আমরা সংবিধান সংস্কার পরিষদের ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে মনে করি এটা শুধু পলিটিক্যাল না, অল হিস্ট্রিক্যাল এবং লিগ্যাল কোশ্চেনে গণভোটে জনগণ যখন আপনাকে রায় দিয়েছে এটা আপনাকে মানতে হবে। আপনি মানছেন না মানে আপনি সিম্পলি প্রতারণা করছেন। এখন এই ডিবেট আছে, কিন্তু তারপরে ডিবেটের মধ্যে কিন্তু আমরা মানে আমাদের জিনিসটা ধরেন সহিংসতা কিংবা ধরেন কোনো ধরনের আনস্টেবল সিচুয়েশনে যায়নি। এটা আমাদের জন্য একটা বড় কিন্তু মানে পজিটিভ দিক। যদি এখান থেকে আমরা একটা বেসিক্যালি একটা ডেমোক্রেটিক মানে কি বলে যে জার্নি শুরু করতে পারি, আমি বলবো যে সেটা শুরু করার জন্য যথেষ্ট শর্ত আমাদের মধ্যে বিরাজ করছে। যদি মানে ফাইনালি আমরা এটা শুরু করতে পারি, তাইলে আমরা কিন্তু পৃথিবীতে একটা হিস্ট্রি মেক করতে যাবো। এরকম পরিবর্তন খুব বেশি ঘটে না। আপনি যত বৈপ্লবিক কিংবা গণ অভ্যুত্থানের পরিবর্তন দেখছেন, সেখানে এরপরে বড় ধরনের হয়েছে, আনস্টেবল সিচুয়েশন হয়েছে, সহিংসতা হয়েছে, মানুষ খুন হয়েছে। আমরা তো এখনো ধরেন মানে যারা আমরা গণ অভ্যুত্থানের পক্ষ শক্তি, বড় ধরনের কোনো গ্যাঞ্জামে আমরা এখনো জড়াইনি। তর্ক বিতর্ক হচ্ছে, হ্যাঁ, কিন্তু ধরেন সিরিয়াস মারামারি, সিভিল ওয়ার, এই ধরনের যে ঘটনাগুলো ঘটেছে, এটা কিন্তু আমাদের এখানে এখনো ঘটেনি। তো এই জায়গা থেকে যথেষ্ট এখনো সম্ভাবনা আছে। নিশ্চয়ই ফরিদুল হক, যথেষ্ট মানে পরিষ্কার হয়েছে আর কি বিষয়টা। অন্তত অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, আপনার কাছে জানতে চাই, সরকারে যেহেতু রয়েছেন আপনারা, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতিতে জনগণের উদ্বেগ কোনটা, কি দেখেন? রাজনৈতিক উদ্বেগ কোনো দেখেন কি না আপনারা রয়েছেন? আর রাজনৈতিক দলগুলোর বড় দায়িত্ব বা চ্যালেঞ্জ কি আপনাদের? ধন্যবাদ। এটা আসলে একটা রাইট কোয়েশ্চন এই মুহূর্তে, যেটা জনগণের কথা হতে তা বলছেন। ফার্স্ট অফ অল জনগণের যেটা উদ্বেগের কারণ ছিল, যেটা মানুষের দৈনন্দিন জীবন, জিনিসপত্রের দাম, সেই মানুষের বেঁচে থাকার সংগ্রাম, যেটা কিন্তু এইবার বাজেটের পর সবচেয়ে বিস্ময়কর এবং সবচেয়ে আশ্বস্তির জায়গা হচ্ছে, মানে স্বস্তির জায়গাটা হচ্ছে আমাদের এখানে, এবার বাজেটের পর মানুষ মোটামুটি স্বস্তি প্রকাশ করেছে। কারণ এই যে বাজেট হয়েছে, কমপ্লিটলি এটা জনগণের বাজেট হয়েছে। মানুষও মনে করছে যে সরকার জনগণের পক্ষে আছে, জনগণের কল্যাণের জন্য কাজ করছে। মানুষ অন্তত এইটুকু রিয়েলাইজেশন করতে পেরেছে অন্তত এই বাজেটের পরে, যে সরকার জনগণের জন্য চিন্তা করছে, কিছু করার চেষ্টা করছে নিজের সীমিত সামর্থ্যের মধ্যে। এইটুকু জনগণের মধ্যে আছে। এখন
আপনি যে বলেছেন যে উদ্বেগের আরও কিছু ব্যাপার আছে, হ্যাঁ উদ্বেগের ব্যাপার তো অনেক কিছু রয়ে গেছে। কারণ হচ্ছে বিগত 70 বছর আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে ছিলাম। সেই রেজিম বাংলাদেশের যে সামাজিকভাবে, শুধু রাষ্ট্রীয়ভাবে না, সামাজিকভাবেও দেশকে দ্বিধা বিভক্ত করে রেখে গেছে। আপনার সামাজিকভাবে তো অবশ্যই, প্লাস রাজনৈতিক ময়দানে দেশকে দ্বিধা বিভক্ত করে রেখেছে, প্লাস বিভিন্ন জায়গায় তাদের দূষরদের, ফ্যাসিস্টদের দূষররা রয়ে গেছে, যারা এখনও সমাজে বিশৃঙ্খলা করার বিভিন্নভাবে চেষ্টা করছে। এইগুলো মানুষের মধ্যে উদ্বেগ। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ব্যাপার আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সরকার অত্যন্ত আন্তরিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে, কিন্তু এই যে সরকারের ভিতর আগে সাবেক ফ্যাসিস্টদের ভিতরের একটা শক্তি যারা, তারা এখনও গুপ্ত অবস্থায় বিভিন্নভাবে গোপনে তারা তাদের কার্যক্রম চালিয়ে, যেটার জন্য বিভিন্নভাবে প্রতিনিয়ত তারা ট্রাই করছে যে দেশের মধ্যে একটা স্থিতিশীলতা আসুক না। তো এটা একটা ব্যাপার, এটা আমরা সঠিকভাবে অ্যাড্রেস করছি এবং ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা নিয়ে এগিয়ে যাব। আমি সৌরভ ভাইয়ের একটু কথার উত্তর দিয়ে বলতে চাই, উনি যেটা বলছেন যে দলের মধ্যে গণতন্ত্র, যেটা দলের মধ্যে দেখেন, আমি শুধু মেম্বার অফ পার্লামেন্ট না, আমি সিলেট জেলা বিএনপির একজন নির্বাচিত সাধারণ সম্পাদক। আমি জানি না আপনারা কতটুকু জেনেছেন, আমি 2022 সালে 29শে মার্চ আমাদের সিলেটের তৃণমূলের ভোটার প্রায় 1818 জন ভোটার, প্রতিটা ইউনিয়ন লেভেলের এবং প্রতিটা উপজেলা লেভেলের আমাদের কর্মীরা এসে 1818 জন ওপেন ফিল্ডে, সেখানে তারা গোপন ভোটের মাধ্যমে আমাকে ভোট দিয়ে নির্বাচিত। ফরিদুল তো তাই বলছিলেন, এটাই হবার কথা। গোপন ভোটে ভোট দিয়ে নির্বাচিত করে সারা দেশে সারা না, দেশে এটা একটা ব্যাপার, ঠিক আছে। কারণ সারা দেশে আপনি দেশটাকে তো আমরা গণতন্ত্রভাবে প্রতিষ্ঠিত করতে পারি নাই। একটা দল, আমরা একটা অপোজিশন, তার মধ্যে 17 বছর আমরা দেশের বাইরে, আমাদের নেতা দেশের বাইরে নির্বাচনের অবস্থায় থাকছেন, আমাদের নেত্রীকে জেলখানায়। আমরা কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা এখানে করার সংগ্রাম করব? আমরা ফ্যাসিস্টদের ফেস করব না গণতন্ত্র করব? কিন্তু এইটার মধ্যেও যেটা সরকারি দল, তখন তৎকালীন সরকারি দল সেটা পারে নাই, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে নাই, সেটা আমাদের নেতা সেটা করিয়ে দেখিয়েছে। সিলেটের প্রথম হয়েছে এবং বগুড়ায় হয়েছে, এইভাবে অনেকটা জেলা। এবং এখন থেকে ওনার নির্দেশ হচ্ছে প্রতিটা জায়গায় নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে সেটা। সুতরাং আমি মনে করি যে এটা আমার বিশ্বাস, সৌরভ ভাই অন্তত আশ্বস্ত হবেন, কারণ আমি নিজে এটার সাক্ষী। এটা কারণ সেকেন্ডারি ব্যাটার হলেও নিজে নির্বাচনের কথা বলেছেন, মনোনয়নের কথা, যে বুরবিন ফারহানার সাথে। এটা দেখেন, আমি যদি এই দল করি, দলের একজন কর্মী থাকি, যদি আমি দলের মধ্যে একজন ডেডিকেটেড মানুষও থাকি, আর আমি যদি নমিনেশন না পাই, আমাকে দলের সিদ্ধান্ত মানতে হবে, মানা উচিত, যদি আপনি দল করে থাকেন। এমন না যে আমি সর্বোচ্চ। আপনার দলের মধ্যে একটা বিশাল দল, আমাদের নেতৃত্বের একটা প্রতিযোগিতা আছে, সবাই সমান, সবাই ভালো কাজ করতে পারে, তার মধ্যে তো একজন না একজনকে বেছে নিতে হবে। এখন যেটা বলছেন যে রুমিন ফারহানা, এখানে আমাদের জুটের, জমিয়তুল উলামা ইসলামের একজন জুট, তাদেরকে দেওয়া হয়েছে, এটার জন্য কি উনি মানবেন না? এটা হয় না। সুতরাং দল তো দলের মতোই চলবে, সংগঠন তো সংগঠনের মতোই চলবে, এটা তো গিয়ে নাই। আর আরেকটা ব্যাপার উনি বলেছেন যেটা, এটা হ্যাঁ অবশ্যই আমাদের যে নমিনেশন দিয়েছেন, এটার মধ্যে আমাদের প্রতিটা জেলা কমিটির কিন্তু ওনার আছে, সিদ্ধান্ত প্রস্তাবগুলো এখানে আসছে, আমাদের নেতা চেয়ারম্যানের কাছে আসছে, আসার পরে সেটা উনি বিবেচনা করেছেন। আমরা একটা প্রস্তাব দিয়েছি, আমি জেলা সেক্রেটারি হিসেবে বলছি যে আমরা একটা প্রস্তাব দিয়েছি যে আমরা এই হলে ভালো হয়, এবং এটা নিয়েই বিবেচনা হয়েছে। সুতরাং আমি মনে করি এখানে আমাদের নমিনেশন বাণিজ্যের কোনো ধরনের কোনো সুযোগই ছিল না এখানে। আর আমি আগেই বলেছি যে আমি নিজে নির্বাচিত হওয়া আমি নিয়ে হচ্ছে, কারণ আমার সেই এবিলিটি ছিল না। আরেকটা ব্যাপার আমি বলে ফেলি, এটা আমাদের যে সাংবিধানিক সংস্কারের ব্যাপার নিয়ে যে কথাগুলো বলছেন, যে দেশের স্ট্রাকচারাল যে ব্যাপারটা, ফরিদ সাহেব অত্যন্ত চমৎকার ভাষায় বলেছেন। এটা ঠিক, আপনার রাষ্ট্র দিকে চলে, এদিকেই সব রাজনৈতিক দলের ইয়েটাই চলে। সংস্কারটা বা আপনার মূল চেঞ্জটা আপনার হতে হবে রাষ্ট্রের মধ্যে থেকে। শুধু আমরা দেখতে পাচ্ছি এইবার যে সংসদ যেভাবে কার্যকর হচ্ছে, যদি এই সংসদটা এইভাবে কার্যকর থাকে, আমার বিশ্বাস বাংলাদেশের শাসনতন্ত্র বলেন, রাজনৈতিক দল বলেন, বাংলাদেশের রাজনৈতিক কালচার বলেন, কোনো কিছুতেই ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। আর যদি সংসদকে আমরা কার্যকর না করতে পারি, সংসদকে যদি আমরা জবাবদিহিতার মধ্যে না রাখি, সংসদকে যদি আমরা প্রাণবন্ত করতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই সাবেক সমস্যায় চলে। নিশ্চয়ই। অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। একদমই সময় শেষ। সোহরাব হাসান, একটু বিশ্লেষণের সুযোগ রয়েছে। আপনি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বড় চ্যালেঞ্জ, আমি যদি খুব কম সময়ের জন্য বলি, 6 থেকে 1 বছরের মধ্যে সামনের চ্যালেঞ্জগুলো আসলে কি দেখেন মোটা থেকে? ইমরান ভাই, জাতীয় সংসদের কথা বলছেন তো, গত কয়েকদিনে বিভিন্ন পত্রপত্রিকায় খবর দেখেছেন। আমি মনে করি দলকে, প্রতিটি নেতা কর্মী, বিশেষ করে সংসদ সদস্যদের, তাদের একটা প্রস্তুতি বিষয় আছে, তাদের জানাশোনার
ঘাটতি আছে সেটা ঘাটতিটা পূরণ করা। একজন আমাদের এখানে কেউ কিন্তু কে মন্ত্রী হবে, কোন মন্ত্রণালয় পাবে, এই প্রস্তুতি নিয়ে কেউ রাজনীতি করে না। রাজনীতি করেন, মাঠে গরম বক্তৃতা দেন, নেতা হন, বড় পদ পান, কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে এবং সংসদ পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু কি বলে, প্রথম বলা হয়েছিল যে এই মন্ত্রিসভাটি তারেক রহমান যেভাবে করেছেন, তিনি যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে কিনা, অর্থাৎ বলা হয়েছিল যে পোর মন্ত্রিসভা হয়েছে, পোর ক্যাবিনেট। অনেকে আবার এটা বলছে যে পোর সংসদও, কারণ এখানে সরকারি দল এবং বিরোধী দল উভয়েরই বেশ কিছু সদস্যের তাদের পারফরমেন্স বলি বা কার্যক্রম বা কথা বলা বা একটা বিল উত্থাপন, একটা প্রস্তাব উত্থাপনের ক্ষেত্রে অথবা পাল্টা যুক্তি দেওয়ার ক্ষেত্রে বেশ ঘাটতি, এবং এটা বেশ দৃষ্টিকটু পর্যায়ে হয়েছে। আমি মনে করি এটা তো সংসদে মাত্র 4 মাস হলো, ভবিষ্যতে যাতে এটি সব দল, সরকারি বিরোধী সব দল যাতে এই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমরা একটা যোগ্য সংসদ পাবো। কারণ না হলে ওই একজন নেতার উপর যে অমুকে বাঁচিয়ে দেবেন, অমুকে সংসদে সরকারি দলকে অমুক নেতা বাঁচিয়ে দেবে, বিরোধী দলকে অমুক নেতা বাঁচিয়ে দেবে, মানে প্রতিপক্ষের আক্রমণ থেকে। এই থেকে প্রতিটি সংসদ সদস্য যাতে যোগ্য হয়ে ওঠেন, দক্ষ হয়ে ওঠেন এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার মতো নিজেকে তৈরি করেন। আমাদের এই প্রস্তুতির অভাব আছে, এটা স্বীকার করতে হবে। কারণ অনেকে হয়তো ভাবছিলেন না যে তিনি সংসদ সদস্য হতে পারবেন, কিন্তু হয়ে গেছেন। তা আমার মনে হচ্ছে যে তাদেরকে আর একটু প্রস্তুতি নেওয়া দরকার। যেমন বাজেট আলোচনায় ইমরান ভাই নিশ্চয়ই বাজেট আলোচনায় অংশ নিয়েছেন। বাজেট নিয়ে সবচেয়ে কম কথা হয়েছে। এলাকার কথা বলবেনই, একটা নির্বাচিত প্রতিনিধি হিসাবে তার এলাকার সমস্যার কথা বলবেন, কিন্তু বাজেটের কোথায় ভুল আছে, কোথায় ত্রুটি আছে, যেমন এই জামাত ইসলামী সম্পর্কে বা বিরোধী দল সম্পর্কে বলা হয় তারা কোনো বিকল্প প্রস্তাব দেন, তারা কোনো সংশোধনী আনেননি। মানে সংসদ কার্যকর শুধু সরকারি দলের দায়িত্ব না। আমরা মনে করতে পারি যে 73-এ যে সংসদ ছিল, সেই সংসদে এমএন লারমা একজন ব্যক্তি, এবং 72-এ যে গণপরিষদ, সেখানে এমএন লারমা এবং সরঞ্জিৎ সেনগুপ্ত, তিনি তো তখন এর সদস্য ছিলেন, তারা কিভাবে প্রবল প্রতাপশালী যে সরকারি দলের নেতাদের কিভাবে মোকাবেলা করেছেন। এমনকি এই 2018 সালে বিএনপির 2জন সদস্য, হারুনুর রশিদ এবং রুমিন ফারহানা, মানে ওই আওয়ামী লীগের বড় বড় নেতাদের নাস্তানাবুদ করে দিয়েছে। সুতরাং আমি মনে করি যে এই সংসদ শুধু এটা সংসদ কার্যকর করে না, নিজেদেরকেও যোগ্য দক্ষ প্রমাণ করার জন্য এই কাজটি তাদের করা উচিত। তাহলে মানুষের আস্থা ভালোবাসা পাবে এবং পরবর্তীকালে সত্যিকার যেটি ভাই বললেন যে কিভাবে এটা করা যাবে, কিভাবে আমরা সামনে একসাথে চলব। আরও কিছু রাজনৈতিক প্রশ্ন আছে। 7 জুলাই সনদের যেমন রাজনৈতিক প্রশ্ন রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, বাংলাদেশের রাজনীতিতে আরও যেসব প্রশ্ন আছে সেগুলো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। বল প্রয়োগ বা এমনকি আদালতের মাধ্যমেও না। আদালতের মাধ্যমে দেখুন আওয়ামী লীগ আমলে কত আদালতের রায় হয়েছে, আজকে রায় টিকেছে? তাহলে এমন রায় তো আমরা চাই না যে বিএনপি এই সরকারের আমলে রায় হয়েছে, সেই রায় পরবর্তী সরকারের সময় উল্টে যাবে। নিশ্চয়ই সৌরভ হাসান, অসংখ্য ধন্যবাদ। সময় একদমই শেষ। ফরিদুল হক মন চাচ্ছে আপনাকে একটু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য, যদি একটু সংক্ষেপে বলেন যে আপনাদেরও তো রাজনীতিতে চ্যালেঞ্জ আপনারা দেখছেন ক্রমে নবীন দল থেকে নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা অর্জন করে আপনারা এগিয়ে যাচ্ছেন, গুণগত পরিবর্তনও আনবার চেষ্টা করছেন। চ্যালেঞ্জ তো রয়েছে রাজনীতিতে, বাংলাদেশকে কেমন দেখতে চান? না মানে চ্যালেঞ্জ তো থাকবে, রাজনীতিতে একটা চ্যালেঞ্জের ব্যাপার সবসময় না। বাংলাদেশের যেটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা বৈষম্যহীন রাষ্ট্র, এটাই তো আমাদের একেবারে গোড়ার দিকের যে আকাঙ্ক্ষা, যেটা আমরা এখনো কি বলে যে বাস্তবায়ন করতে পারিনি। মানে বৈষম্যের জন্যই ধরেন কি বলে যে 2 পাকিস্তান থিওরি এসছে, গণতন্ত্রের জন্য ধরেন আমরা মুক্তিযুদ্ধ করেছি,
এরপরে আমরা একটা গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি। এরই ধারাবাহিকতায় বারবার এখানে সংকট এসছে, বা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পদ্ধতি ছিল না, সেগুলো নিয়ে বারবার এখানে সংঘাত হয়েছে। তো এর 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 এই মানে কি বলে যে এই দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে এখানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। এরপরে আবার বৈষম্যহীন আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান হয়েছে। এখন আমাদের সামনে সেই একই পুরনো মানে আকাঙ্ক্ষা, ওইটা করতে হবে। এরপরে হচ্ছে যে এগিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে জায়গাটা। তো আমি মনে করি যে যারা নতুনরা রাজনীতিতে এসছে, আমাদের এই জায়গাটাতে আকাঙ্ক্ষা আছে, কমিটমেন্ট আছে। পুরনো রাজনৈতিক দল যারা আছেন এনাদের অনেক ত্যাগ তিতিক্ষা আছে। বিএনপি বিশেষত জামাত ইসলাম, ওনারা অনেক জুলুমের শিকার হয়েছেন। এখন এই জুলুম থেকে তো শিক্ষা নিতে হবে। জুলুম থেকে শিক্ষা নিয়ে এই যে এখনকার সময়ের যে আকাঙ্ক্ষা, এটাকে যদি আমরা সবাই মিলে ধারণ করতে পারি, ধারণ করে আমরা আসলে একটা পজিটিভ দিকে টার্ন নিব, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে আমরা টার্ন নিব, এবং একটা বৈষম্যহীন ব্যবস্থার দিকে আমরা টার্ন নিব। সেইখানে আমরা পরস্পরকে সহযোগিতা করব। পাশাপাশি এমনও হবে যে আমরা বিরোধিতাও করব। মানে পলিসিগত লেভেলে তো বিরোধিতা থাকবে, তো খুব স্বাভাবিক। ধরেন সিম্পল জিনিস, যে ধরেন অনেক কার্ড দিচ্ছেন বিএনপি সরকার, এখন কার্ড দিয়ে আবার বাজেটে বাড়াচ্ছেন, কর বাড়াচ্ছেন, তাহলে তো ওইটা তো আবার পরোক্ষভাবে জনগণের উপরেই পড়ছে। তো এইগুলো নিয়ে তো পলিসি লেভেলে বিরোধিতা হবে, যে এইভাবে না করে আমরা এইভাবে করতে পারি। সো সেইটার জন্য একটা মানে ওইরকম একটা কাঠামোগত বন্দোবস্ত আমাদের লাগবে। ওইটা যদি আমরা করতে পারি, নিশ্চয়ই আমরা এগিয়ে যাব। নিশ্চয়ই। ফরিদুল হক, অসংখ্য ধন্যবাদ। সোহরাব হাসান সময় দিয়েছেন, অন্যদিন নিশ্চয়ই সুযোগ থাকছে। অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। অন্যদিন নিশ্চয়ই আপনার মতামত জানবার চেষ্টা করব, বিশ্লেষণ শোনার চেষ্টা করব। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে মিনিস্টার স্মার্ট এসি নিবিদ্যুৎ দেশ ভাবনা। এই মুহূর্তের বাংলাদেশ কথা বলছিলাম, রাজনীতির কোনো সংস্কার এসেছে কিনা নিশ্চয়ই আগামী দিনে জনগণই বিচার করবে। এটি বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে, দিন শেষে জয় হবে দেশের মানুষ আর বাংলাদেশের। এমন প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের আয়োজন। শুভরাত্রি।